আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্ভবত বিপ্লবীদের তৎপর থাকার ওপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভরসা রাখতে পারছেন না। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন নিরিবিলিতে ফ্রান্সে অবকাশ যাপন করে পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছেন। তিনি হয়তো পরিস্থিতি আঁচ করে দেখতে চাইছেন। আবার ধরেন নামাজে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান পাশে নিচ্ছেন না, 2 ঘন্টা দাঁড় করিয়ে না রেখে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো আস্থাও রাখতে পারছেন না বিএনপি সরকারের উপরে যে শেষ পর্যন্ত হঠাৎ করে তারা আবার এসব মামলা মোকদ্দমা কোনো একটা চালু করে বসবে কিনা। ঈদে উৎসবে সারা পৃথিবীতে যখন মানুষ স্বজনের কাছে দেশে ফেরেন, সারা বাংলাদেশ জুড়ে মানুষ শহর ছেড়ে গ্রামে যায়, কত কষ্ট করে রীতিমতো একরকমের জীবন বাজি রেখে বহুগুণ অর্থ খরচ করে রাস্তাঘাট ট্রেনের সকল ঝক্কি সামাল দিয়ে শুধুমাত্র স্বজনের সঙ্গে হাসি মুখে ঈদ উদযাপন করতে বাড়ি যায় সাধারণ মানুষ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো এক অসাধারণ মানুষ। কাজেই ঈদের একদিন আগে তিনি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এই অভিমানেও ফ্রান্সের পথে পাড়ি জমিয়ে থাকতে পারেন যে আসলেই তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই যে নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে তুলেছিলেন, ঈদের নামাজ পড়বার, জাতীয় ঈদগাহে তিনি গিয়ে নামাজ পড়ছিলেন আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে আটকে রেখেছিলেন, সে সুযোগটা তো একরকম তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং এই গত ঈদ থেকেই তারেক রহমান সরকার আসবার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আবারও আর ঈদের নামাজ পড়তে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী মিলে গলাগলি করে ঈদগাহে, জাতীয় ঈদগাহে নামাজ পড়ছেন আর তাদের হাস্যোজ্জ্বল কোলাকুলির ছবি বের হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিনা রোজার ঈদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে তার সবে ছেড়ে আসা বাড়ি যমুনায় ঢুকতে 2 ঘন্টা যমুনার গেইটে ভিড়ের মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেছেন এদেশে তার আসলে কিছু নাই, যে কারণে ঈদের দিনটায় তিনি দেশে কাটাতে পারেন, তাই তিনি ফ্রান্সের পথে রওনা হয়েছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় পত্রিকায় এ সংবাদ এসেছে যে ঢাকা ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। মানে ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি, কবে যে তিনি বাংলাদেশে ছিলেন সেটাই বলা মুশকিল। বাংলাদেশের ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস কোনো কিছুতে আমরা কখনো তাকে বাংলাদেশে দেখিনি বা বাংলাদেশে প্রতি কোনো সমর্থন জানাতে, সমবেদনা জানাতে আনুষ্ঠানিকভাবে দেখিনি, কিংবা কোনো দুর্গত এলাকায় তিনি এমনকি তার এনজিওর কাজে 2টো বেশি ঋণ বিতরণ করতে ছুটে গেছেন এমন কোনো খবরও কোনোদিন পাইনি। একমাত্র তাকে দেখেছিলাম প্রথম দেশে ছুটে এসেছিলেন ওই যে 2007 সালের 1/11 সরকার গঠিত হওয়ার পরপরই জরুরি অবস্থার মধ্যে, যে তিনি নাকি দেশোদ্ধার করবেন, তিনি একটা রাজনৈতিক দল গঠন করবেন। আর এবার যখন তিনি এসেছিলেন 2024-এর 5ই আগস্টের পর, মনে করে দেখেন তিনি ছিলেন সেই ফ্রান্সের এক হাসপাতালে নাকি তিনি যখন শুয়েছিলেন সরল সহজ মন নিয়ে, তখন এই ছাত্ররা তাকে ফোন করে বারবার অনুরোধ করে এই দেশে এসে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে বাধ্য করেছিল। ওই অনুরোধ তিনি কিছুতেই ফেলতে পারেন নাই। সেটা যেমন বিস্ময়কর, তেমনি বিস্ময়কর হচ্ছে যে ছাত্ররা ফোন করলো আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন প্রথিতযশা ব্যক্তি নাকি ফ্রান্সের হাসপাতালে শুয়ে ওই ফোন ধরলেন এবং রাজি কি রাজি না, কবুল কি কবুল না, সে কথা জানিয়ে দিলেন। এরপর তো অনেক দিন অনেক ঝগড়া বিবাদ হয়েছেই ছাত্রদের মধ্যে যে মানে কে আগে ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে, সে নিয়েও তো সেসব বাদ থাকুক। সন্দেহের বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়াটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন।
তার মানে কি এই যে সংবাদ মাধ্যমের মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন মানুষের পর মানুষ, সাধারণ মানুষ স্ট্যাটাসের পর স্ট্যাটাস লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই কি শেষ যাওয়া, প্যারিসে কি পালিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ ফ্রান্সে চলে গেলেন কেন, তার মানে কি মূলধারার সংবাদ মাধ্যমের মনেও এই প্রশ্ন, এই সন্দেহ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই শেষ যাওয়া হতে পারে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এমন একটা সময়ে যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমও এক রকমের এসব বিশ্লেষণে সয়লাভ, নানা বাধা নিষেধের মধ্যেও যে শেখ হাসিনা যে দিল্লি বসে হুমকি দিচ্ছেন কিংবা বলে দিচ্ছেন যে তিনি দ্রুত ফিরবেন, 6 মাসের মধ্যে ফিরবেন, আগস্টে ফিরবেন, ট্রাভেল পাসের আবেদন করে ফেলবেন, বাংলাদেশে ফিরবেনই ফিরবেন, ফাঁসির মঞ্চে যেতে হলেও ফিরবেন, সে ভয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলেন না তো? এসব সমীকরণ মিলিয়েই কি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় দৈনিকে হঠাৎ করে এই শিরোনাম, এই খবর সয়লাভ হয়ে পড়লো যে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে এসএসএফ সুবিধা দিয়ে, মানে রাষ্ট্রের ভিভিআইপি মর্যাদা দিয়ে ক্ষমতা ছেড়েছেন। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যেই মর্যাদা পাওয়ার কথা সে অনুযায়ী, যেমন দেশ রূপান্তর খবর করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দর ছেড়েছেন এবং বিমানবন্দরে তাকে ভিভিআইপি প্রটোকল দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এই যে এসএসএফ সুবিধা যারা পান, ভিভিআইপির মর্যাদা যারা পান, তারা যেমন এই দেশের বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল পাবেন, ঠিক তেমনি ভাবে যে দেশে যাচ্ছেন সেখানেও দূতাবাস থেকে তাকে একটা প্রটোকল দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরাট সাম্রাজ্য আছে, তার গ্রামীণের প্যারিসে, ফ্রান্সে তার নিজের বাড়ি আছে, সেসব তথ্য অনেকেরই জানা। কিন্তু কখনো কেউ প্রশ্ন করেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে গরিব নারীদের সঙ্গে কাজ করতে করতে এই এত বড় সাম্রাজ্য ফ্রান্সে, প্যারিসে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেশে দেশে গড়ে তুললেন এবং সেসবের কর বা আইনি ভিত্তি তিনি কোথায় রচনা করেছেন এবং এসবের বিনিয়োগই বা এলো কোথা থেকে? এসব প্রশ্ন যেমন ডক্টর ইউনূসের মতো মহৎ ব্যক্তির সম্পর্কে তোলা অসম্ভব, তেমনি তারেক রহমান সরকার এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো রকম তদন্ত পরিচালনায় কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন তোলার কোনো ইচ্ছা তারেক রহমান সরকারের নাই, কিংবা তাদের সাহস নাই। কারণ এই সরকারের সঙ্গে একটা বোঝাপড়াতেই যেহেতু শেষ পর্যন্ত ক্ষমতাটা হাতে পেয়েছেন তারা, কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক রকমের দায় মুক্তি দিয়ে, ইনডেমনিটি দিয়েই সম্ভবত তাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে। 550-র বেশি শিশু শুধুমাত্র হামের টিকা না পেয়ে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দীর্ঘদিন, মানে 3-3.5 দশকের ঘনিষ্ঠ সহচর গ্রামীণে নূরজাহান বেগম, এরা মিলে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, হয়তো আপনারা অনেকেই লক্ষ্যই করেন নাই, সেই গ্রামীণ কর্মকর্তা নূরজাহান বেগম আর ইউনূস মিলে সিদ্ধান্ত নিয়ে যে হামের টিকা কেনা বন্ধ করে দিয়েছিলেন, সে কারণে হামের টিকা না পেয়ে এখন পর্যন্ত 550-র বেশি শিশু নিহত হয়েছে বাংলাদেশে। অথচ তারেক রহমান সরকারকে বাংলাদেশে এত বাধা নিষেধের মধ্যেও টক শোতে নিয়মিতভাবে বিভিন্ন আলোচকেরা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই গাফিলতির তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। অথচ সে বিচারের কোনো উদ্যোগ যে সরকার নেবে না তার প্রমাণ অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে একটা রিট আবেদন করা হয়েছিল হাইকোর্টে, এবং সেই রিট আবেদনটি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অথচ ওই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ডের কোনো তদন্ত চাওয়া যে যাবে না সেটা নির্ধারণ করে হাইকোর্ট ওই রিট আবেদনটাই খারিজ করে দিয়েছেন। মানে বাংলাদেশে কোন রিট আবেদন গৃহীত হয় আর কোন রিট আবেদন কার ইঙ্গিতে গৃহীত হয় না সেটা বোঝার মতো যথেষ্ট ইঙ্গিত সম্ভবত এই
একটি রিট আবেদন থেকে বেরিয়ে এসেছে। এই যে তাজুল ইসলাম আছেন না, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত থেকে এবি পার্টি গঠন করা যে আইনজীবী চিফ প্রসিকিউটর হয়ে বসেছিলেন, যিনি 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে মানে জামায়াত নেতাদের পক্ষে মামলা লড়েছিলেন, সেই তাজুল ইসলাম, যার চাকরি গেছে বিএনপি ক্ষমতায় আসার পরপরই, কিন্তু তিনিও কিন্তু আবার উদিত হয়েছেন। তো সেই তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলছেন, ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমিতে তৈরিতে তৎপর, এই লক্ষ্যে তারা ডক্টর ইউনূসের সরকারের যাবতীয় কর্মকাণ্ড বিতর্কিত করার নানা অপপ্রয়াসে লিপ্ত, বিপ্লবীরা সোচ্চার থাকুন। তার মানে হামে যে 550 শিশু মরে গেল, এর যদি আপনি বিচার চান, আপনি আসলে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরি করতে চাইছেন। তাই তাজুল ইসলাম বিপ্লবীদের তৎপর থাকতে আহ্বান জানাচ্ছেন। সম্ভবত বিপ্লবীদের তৎপর থাকার ওপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভরসা রাখতে পারছেন না। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন নিরিবিলিতে ফ্রান্সে অবকাশ যাপন করে পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছেন। তিনি হয়তো পরিস্থিতি আঁচ করে দেখতে চাইছেন। আবার ধরেন নামাজে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান পাশে নিচ্ছেন না, 2 ঘন্টা দাঁড় করিয়ে না রেখে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো আস্থাও রাখতে পারছেন না বিএনপি সরকারের ওপরে, যে শেষ পর্যন্ত হঠাৎ করে তারা আবার এসব মামলা মোকদ্দমা কোনো একটা চালু করে বসবে কিনা। হয়তো সরকারের পক্ষ থেকে ইউনূসকে এসব মামলার ভয় দেখিয়ে অনেক রকমের চাপের মুখেও রাখা হয়ে থাকতে পারে। আবার অনেক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি নাকি একটা বৈঠকেও বসেছিলেন তারেক রহমানের সঙ্গে, যেখানে তিনি এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে তারেক রহমানকে সাবধান করেছেন যে ইউনূসের কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের আবেগকে উস্কে দিয়ে যে মামলা মোকদ্দমার চেষ্টা হচ্ছে, সেটা শেষ পর্যন্ত বিএনপি বিরোধী একটা রাজনৈতিক আন্দোলন গিয়ে থামতে পারে এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এ তত্ত্বটা দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রপত্রিকায় নানাজন প্রকাশ করার চেষ্টা করছেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একদল বলছেনই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে রক্ষা করা হচ্ছিল, মানে যে কারণে তিনি হয়তো এক রকমের বিপদ বোধ করে কিংবা অনিরাপদ বোধ করে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন কিনা, কারণ মাইলস্টোন স্কুলে যে ঘটনাটি ঘটেছিল, যে ভয়াবহ এক দুর্ঘটনা, কেন একটা সামরিক যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, প্রথম ফ্লাইট পরিচালনা করবেন একজন পাইলট জনবহুল ঢাকা শহরের ওপর, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর, আর কেনই বা তিনি সেই ফ্লাইটের ত্রুটি ধরা পড়লে একটু দূরে জলাভূমিতে নিয়ে সে ফ্লাইট বিধ্বস্ত না করে রীতিমতো একটা স্কুল ভবনের ওপর ফেলবেন। এসব প্রশ্নের যখন কোনো উত্তর মেলেনি, তখন মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের একজনের পিতা সাহস করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল সহ রিজওয়ানা হাসান, মানে ওই যে কিচেন ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্য সহ 16 জনের বিরুদ্ধে একটা মামলা করতে গিয়েছিলেন। এমনই দশা হলো সেই পিতার, মানে তার মামলার আবেদন তো খারিজ হলোই, তিনি ক্ষতিপূরণ চেয়েছিলেন, তিনি রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চেয়েছিলেন যে কেন এমন সব ঘটনা ঘটতে পারলো এবং কেন তারা যথাযথ ক্ষতিপূরণ পাবেন না, বিশেষ করে আহত শিশুর পরিবারগুলো। তখন ওই মামলার আবেদনও তো আদালত খারিজ করেছে বটেই, ওই শিক্ষার্থীর বাবা উসাই মং মারমার বিরুদ্ধে রীতিমতো পুলিশ গোয়েন্দা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। ওই পিতা সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে গোয়েন্দা বাহিনীর তৎপরতায়, তার সম্পর্কে তথ্য সংগ্রহের তৎপরতায় তার পক্ষে বাড়িতে নিরাপদ বোধ করা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি ওই যে 2024-এর জুলাই আগস্টে অতি তৎপর হয়ে ওঠা যে সাবেক সেনা কর্মকর্তাদের একটা সংগঠন, তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে বলেছে মাইলস্টোনের নিহত শিশুর পিতা নাকি কুকি চীন সশস্ত্র গোষ্ঠীর সদস্য, কাজেই তার বিরুদ্ধেই নাকি বরং রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। কাজেই তারেক রহমান সরকার গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী সহ সকল অস্ত্র আদালত ব্যবহার করে একরকমের ইউনূসকে এবং ইউনূসের বাহিনীকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন বটে, কিন্তু বলা মুশকিল তারেক রহমান কি বলে দিয়েছেন আর সুরক্ষা দেওয়া সম্ভব না, তাই ফ্রান্সে চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? নাকি তারেক রহমান সরকার কতদিন সুরক্ষা দিতে পারবেন সে বিষয়ে যথেষ্ট ভরসা পাচ্ছেন না বলে
অবকাশ যাপন করতে কিছুদিন ফ্রান্স ঘুরে আসতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সীমান্তে অত্যন্ত সংবেদনশীল এবং সামরিক দিক থেকে ঝুঁকিপূর্ণ ড্রোন ব্যবহার করা শুরু করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঠিক যেমনটা তারা করে থাকে পাকিস্তান সীমান্তে। এতদিন বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে নেত্রা, সুইস কিংবা নিনজার মতো ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করে আসছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এবার সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারি চালু করতে ইসরায়েলের তৈরি রুস্তম ও সার্টারের মতো ড্রোন ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম মেধাভিত্তিক ড্রোন কালভৈরবও যুক্ত করা হতে পারে। প্রশ্ন হলো, ভারত সরকার বাংলাদেশ সীমান্তে এতটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কেন? অন্যদিকে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সংগঠিত করতে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ বাংলাদেশিদের ধরে এসব হোল্ডিং সেন্টার বা আটক শিবিরে রাখা হবে। ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের হোল্ডিং সেন্টার গড়া হয়েছে গত 1 বছরে। তবে পশ্চিমবঙ্গে এই উদ্যোগ প্রথম নেওয়া হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরদিনই উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। সেখানকার সীমান্তে দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছে শতাধিক বাংলাদেশি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এতদিন পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই সীমান্তের ভূপ্রকৃতি, রাজনৈতিক সম্পর্ক এবং ভারত যে ধরনের ঝুঁকির মুখোমুখি হতো তার উপর ভিত্তি করে ভারত সরকার দুই সীমান্তে ভিন্ন কৌশল, ভিন্ন সমরাস্ত্র এবং ভিন্ন মাত্রার কড়াকড়ি আরোপ করত। দুই সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ নির্দিষ্ট কিছু মডেলের দেশীয় ও আমদানিকৃত ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে আসছে। ভারত সরকার বর্তমানে দুই সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন করছে। সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, এই স্মার্ট বর্ডার প্রকল্পে প্রযুক্তি, ড্রোন, রাডার এবং স্মার্ট ক্যামেরা ব্যবহার করা হবে, যা একটি দুর্ভেদ্য সীমান্ত তৈরি করতে সাহায্য করবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা 6000 কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সম্প্রতি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল হলো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এমন এক সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক। এটি কোনো একক প্রযুক্তি নয়, বরং অনেকগুলো আধুনিক প্রযুক্তির এমন শক্তিশালী নেটওয়ার্ক যা 24 ঘন্টা সীমান্তের উপর নজরদারি করে। এই গ্রিডের মূল উপাদানগুলোর মধ্যে থাকে থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সরের মতো প্রযুক্তি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশে ভারত আগে স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড ব্যবহার করেছে। এই প্রকল্পের আওতায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISR এর সহায়তায় বিশেষভাবে তৈরি ড্রোন মাউন্টেড রাডার সিস্টেম যুক্ত করা হচ্ছে, যা কুয়াশা, বৃষ্টি বা ঘুটঘুটে অন্ধকারেও দুই সীমান্তের যে কোনো অবৈধ নড়াচড়া রিয়েল টাইমে বিএসএফ কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। পাকিস্তান সীমান্ত তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হয়। এখানে ভারী এবং অত্যন্ত আধুনিক যুদ্ধংদেহী ও নজরদারি ড্রোন ব্যবহার করা হয়। এর একটির নাম হলো হিরান। এটি ইসরায়েল থেকে কেনা একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘ সময় আকাশে উঠতে সক্ষম একটি ড্রোন। এটি পাকিস্তান সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারির জন্য ব্যবহৃত হয়। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার নিজস্ব প্রযুক্তিতেও তৈরি ড্রোন তপস বা রুস্তম 2 পাকিস্তান সীমান্তে দীর্ঘক্ষণ ধরে হাই রেজলিউশন ছবি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত থাকে। ইসরায়েলের তৈরি সার্টার ড্রোনটি প্রতিকূল আবহাওয়ায় এবং রাতে পাকিস্তান সীমান্তে নিখুঁত নজরদারি চালাতে ব্যবহৃত হয়।
এই সীমান্তে চোরাচালান রোধে বিশেষ করে পাঞ্জাব সীমান্তে বাজ আক নামে একটি বিশেষ কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়। এটি দিয়ে পাকিস্তান থেকে আসা চোরাচালানি ট্রেনগুলোকে মাঝ আকাশে জ্যাম বা ধ্বংস করে দেয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে এতদিন অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে মূলত ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করা হতো। যেমন হালকা কোয়াডকপ্টার ড্রোন, নেত্রা ও ট্যাকটিক্যাল ড্রোন সুইস ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইমার্জেন্সি নজরদারির জন্য নিনজা ড্রোন ব্যবহার করা হয়। সূত্রগুলো বলছে, পাকিস্তান সীমান্তে যে ধরনের সামরিক ড্রোন ব্যবহার করা হয় সেগুলো এখন থেকে বাংলাদেশ সীমান্তে ব্যবহার করা হবে। দুই সীমান্তের জন্য ভারত সরকার নতুন একটি ড্রোন তৈরিরও উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনার বহরে সামিল হতে চলা পাইলটবিহীন এই ড্রোনটির সাংকেতিক নাম হলো কালভৈরব। এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স অ্যান্ড এরোস্পেস বা FWODA। সম্প্রতি একটি বিবৃতিতে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে, কালভৈরব এর বাণিজ্যিক উৎপাদন হবে পর্তুগালের ওই সংস্থাটির নাম স্কেচ পিক্সেল LDA। চতুর্থ প্রজন্মের মার্কিন লড়াকু জেফ F-16 যাদের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সামরিক সরঞ্জাম নির্মাণের ইতিহাসে এই ঘটনা প্রথম। কালভৈরব মাঝারি উচ্চতায় 30 ঘন্টা ভেসে থেকে 3000 কিলোমিটার উঠতে পারে। সাথে 5 কেজি বিস্ফোরকও বহন করতে পারে কালভৈরব। মূলত একসঙ্গে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোর নির্বাচনে বিজেপি একচেটিয়াভাবে জেতার পর সীমান্তে শুধু কড়াকড়ি আরোপ করেছে, সাথে নিচ্ছে এমন যুদ্ধংদেহী মনোভাব। প্রশ্ন হলো কেন? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শুধু প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে সীমান্তে নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। সেই কারণে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সীমান্ত পাহারায় নতুন কাঠামো তৈরি করছে ভারত। সে কারণে নির্বাচনের আগে দেওয়া ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার BSF এর কাছে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। শিলিগুড়িতে 120 একর জমি দিয়েছে, সাথে চালু করেছে ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নীতি। মানে ভারতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে পুলিশ BSF এর কাছে হস্তান্তর করবে, BSF তাদের তুলে দিবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBর কাছে। অভিযানে যেসব অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ধরা পড়বে, তাদের আটক রাখার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেল থেকে সাজার মেয়াদ শেষে ছাড়া পাওয়া যেসব বিদেশি নাগরিকরা নিজ দেশে প্রত্যর্পিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, তাদেরও ওই সব হোল্ডিং সেন্টারে রাখা হবে। BBC বাংলার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নোটে নির্দেশ দেওয়া হয়েছে, বেআইনিভাবে দেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রত্যর্পণ পদ্ধতি সংক্রান্ত যে নির্দেশ গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল, সেই পদ্ধতি মেনে প্রতিটি জেলায় আটক হওয়া বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে। সেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে সন্দেহ এমন অনেক মানুষকে আটক করে রাখা হয়। কালার কণ্ঠের এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে। 25 মে মালদার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। আটকদের গাজল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন 9 বাংলাদেশের মধ্যে 3 জন মহিলা ও 6টি শিশু রয়েছে। এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদের সন্দেহভাজন 3 বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। এদেরকে লালগোলার পদ্মা ভবনের 3 তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। BBC বাংলার খবরে বলা হয়েছে, পুশব্যাকের প্রথম ধাপই হলো এই হোল্ডিং সেন্টার। এদিকে এই হোল্ডিং সেন্টার চালুর খবর চাওয়া হওয়ার পর থেকে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ওই সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। চ্যানেল 24 এর খবরে বলা হয়েছে, 25 মে থেকে মূলত হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গেছে। বাংলা নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার অনুমতি পেতে BSF এর চেকপোস্টের সামনে ট্রলি, ব্যাগপত্র এবং নারী ও শিশু সহ অপেক্ষা করছেন তারা। সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একই দৃশ্য দেখা গিয়েছিল সোমবারও।
সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। বাইরে অপেক্ষায় ছিলেন আরো 30 থেকে 40 জন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেছেন, জলদি জলদি ভাগো। দর্শক, জলদি জলদি ভাগো নীতির সাথে বাংলাদেশ সীমান্তে সবচেয়ে হাই প্রোফাইল ড্রোন জড়ো করতে যাচ্ছে ভারত সরকার। পরিকল্পনা হলো নিরাপত্তার জন্য পুরোপুরি অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে ভারতের চিকেন স্নেকের নিকটবর্তী সীমান্তকে মুড়ে ফেলা। এরই মধ্যে এসব এলাকায় পরিত্যক্ত 5টি বিমান ঘাঁটিকে সচল করা হয়েছে। এমনকি ভারতের ক্ষেপণাস্ত্র এনে মহড়াও দেওয়া হয়েছে। এখন পাকিস্তান সীমান্তের মতো হাই প্রোফাইল এআই ড্রোন যুক্ত করা হবে বহরে। সূত্রগুলো বলছে, দুটি খবর ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। একটি হলো চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ করার কথা, অন্যটি হলো চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি J-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার খবর। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক শক্তিতে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত হলে তা ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত কৌশলে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ J-17 ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের দিকে যেভাবে এগোচ্ছে, তাতে আঞ্চলিক সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলেও তাদের ধারণা। এরই মধ্যে এই বিমানের একটি আধুনিক কম্ব্যাট সিমুলেটর বা প্রশিক্ষণ সরঞ্জাম গ্রহণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ আলোচনার পর এই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়, যেখানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত যুদ্ধবিমান প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে। দর্শক, J-17 থান্ডার ব্লক 3 মূলত চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন এবং পাকিস্তানের যৌথ উন্নয়ন করা একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের ককপিটের আদলে তৈরি কম্ব্যাট সিমুলেটরটি পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। এতে রাডার পরিচালনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আধুনিক যুদ্ধ কৌশল অনুশীলন করা সম্ভব হয়। এতদিন বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী যে ধরনের সরঞ্জাম ব্যবহার করত, তাতে সামরিক বাহিনীর সরঞ্জামের উপস্থিতি ছিল না, যেটি আছে পাকিস্তান সীমান্তে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে ভারত যে নীতিগত সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে, তাতে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা ছড়ার আশঙ্কা বাড়ছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।